আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো এবং যে যার অবস্থানে থেকে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে দেখো তো, এই ছবি দুটো দেখে তোমরা কোনো ধারণা করতে পারছো কিনা? কি ভয় পেয়ে গেলে নাকি আবার? বাবারে বাবা, পুলিশ গ্যাস ছাড়ছে, তাড়াতাড়ি পালাই। বলো তো আজকে কি নিয়ে আলোচনা করব? এই যে পুলিশ যে এখানে টিয়ার সেল নিক্ষেপ করছে, এটির মাধ্যমে কি করছে? যারা মুভমেন্ট করতে আসছে বা যারা দুষ্কৃতকারী, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার কারণে তারা এই ব্যবহারটি করছে। তারা তো গুলিও চালাতে পারত, কিন্তু এমন একটি রাসায়নিক পদার্থ প্রয়োগ করে দেখো তাদের এই আন্দোলনকে, তাদের এই মুভমেন্টকে নস্যাৎ করে দেওয়ার প্রচেষ্টায় রত পুলিশ বাহিনী। কেন? যাতে তাদের কোনো ক্ষতিও না হয়, আবার তাদের এই মুভমেন্টটাকে দমনও করে ফেলা যায়। অর্থাৎ এই রাসায়নিক গ্যাস প্রয়োগ করে, এক ধরনের বিশেষ দ্রব্য প্রয়োগ করে, রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে তাদের এই মুভমেন্টকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তেমনি আমাদের দেহে, আমাদের ব্রেনের নিয়ন্ত্রণেই হয় যদিও এটি, এমন কিছু রাসায়নিক পদার্থ খনিত হয় যে পদার্থগুলো আমাদেরকে রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করে, সমন্বয় করে। আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। মানবদেহের রাসায়নিক সমন্বয়, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক উপাদান মানবদেহে যেটি খনিত হয় সেটি আমরা জানি, হরমোন। আমরা আজকে সেটির আলোচনা করব। এই রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে কিভাবে মানবদেহের সমন্বয় কার্য সম্পাদিত হচ্ছে এবং নিজেকে নিয়ন্ত্রণ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি ধারণা দিয়েছি আজকে কি নিয়ে আলোচনা করতে চাই। আজকে মানবদেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের রাসায়নিক সমন্বয়, রাসায়নিক ক্ষরণের মাধ্যমে কিভাবে মানবদেহে বিভিন্ন সমন্বয় সাধিত হয়। তো চলো আজকের আমাদের শিখন ফলগুলো কি কি আমরা যদি একটু দেখে নিই। দেখো, রাসায়নিক সমন্বয় কি, এটি কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে আজকের আলোচনার শেষে। আমি একটু পয়েন্টার দিয়ে দিই। তাহলে রাসায়নিক সমন্বয় কি, এটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। মানবদেহের এই গ্রন্থি, অর্থাৎ রাসায়নিক সমন্বয়ের সাথে যে গ্রন্থি, বিশেষ করে অন্তঃক্ষরা গ্রন্থি, এর পাশাপাশি বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে কিছু আমরা আলোচনা করব। এটি সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে এবং বিভিন্ন গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটি নিয়েও তোমরা বর্ণনা করতে পারবে। আর মানবদেহের যে হরমোনাল ক্রিয়া এবং হরমোনাল ক্রিয়ার যে অস্বাভাবিকতা বা স্বাভাবিক অবস্থায় যে হরমোনগুলো ক্রিয়া করে সে সম্পর্কে তোমরা জানতে পারবে, বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে আজকের এই পাঠ শেষে। তো চলো আমরা আজকের আলোচনায় চলে যাই। তো রাসায়নিক সমন্বয় কি? আসলে রাসায়নিক সমন্বয়টা কি? একেবারে মোটা দাগে যদি আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় বলতে চাই, দেখো এখানে আমরা ব্যাখ্যা করছি যে খুব সহজ ভাষায় বলতে গেলে মানবদেহের রাসায়নিক উপাদান ক্ষরণের মাধ্যমে যে সমন্বয় সাধিত হয় সেটি হচ্ছে রাসায়নিক সমন্বয়। আমরা এর আগে স্নায়বিক সমন্বয় বলেছিলাম না, যে আমাদের যে নিউরন অর্থাৎ স্নায়ুকোষ যেগুলো, এগুলোর সহযোগী যে সমন্বয় সেটি যেমন স্নায়বিক সমন্বয়, ঠিক তেমনি মানবদেহে কিছু অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ, প্রোটিনজাত পদার্থ, যেটিকে আমরা বলি হরমোন, এই হরমোন রক্ত বা লসিকার সাথে মিশে গিয়ে দেহের যে কোনো জায়গায় ক্রিয়াশীল থেকে আমাদের বিভিন্ন কাজের সাথে সমন্বয় সাধন করে। তাহলে এই সমন্বয় সাধনকে আমরা বলছি রাসায়নিক সমন্বয়। এই যে দেখো, এই যে হরমোন, আমরা এখানে যে হরমোনের কথা বললাম, যে হরমোনের মাধ্যমে রাসায়নিক সমন্বয় সাধিত হচ্ছে, এই হরমোনকে এই জন্য মানবদেহের রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়কারী বলা হয়। একটি গ্রিক শব্দ হরম্যান, যেটা থেকে এই ইংরেজি হরমোন শব্দের উদ্ভব। এর আবিধানিক অর্থ হচ্ছে স্টিমুলেট করা, উত্তেজিত করা, প্রভাবিত করা। বুঝতে পারছো? এই যে একটু আগে আমরা যে ছবিটা দেখলাম না, যে ওই যে তোমার টিয়ার সেল কাঁদানি গ্যাস নিঃসরণ করছে, যেটির মাধ্যমে কি করছে, ওই লোকজনদেরকে কি করছে, উত্তেজিত করছে। না বাবা না, এর মধ্যে আর যেও না, এর মধ্যে এসো না, যাও তুমি পালাও, তাই নাকি?
তো এরকম একটি বিশেষ পদার্থ আমাদের দেহের ভিতরে তৈরি হয়, যেটি কি করে আমাদেরকে উত্তেজিত করে, আমাদেরকে প্রভাবিত করে, যেটি দ্বারা আমাদের বিভিন্ন কাজের সমন্বয় সাধিত হয়। দ্যাটস কেমিক্যাল কোঅর্ডিনেশন, রাসায়নিক সমন্বয়। তো আমাদের মানবদেহের যে গ্রন্থি অর্থাৎ এই সমন্বয় সাধনের সাথে, যেমন দেখো আমাদের দেহে এমন কিছু কোষ বা কোষগুচ্ছ আছে, এই যে কোষগুচ্ছর কথা বলছি আমরা, এমন কিছু কোষ বা কোষগুচ্ছ আছে যারা নানা ধরনের পদার্থ নিঃসরণ করে, শারীরবৃত্তীয় কাজ পরিচালনায় সহায়তা করে। এই কোষগুচ্ছকে আমরা বলি সাধারণভাবে গ্রন্থি। হ্যাঁ, গ্রন্থি দুই রকমের আছে, আমরা সেই জায়গাতে যাচ্ছি। মানবদেহের এই গ্রন্থিকে আমরা দুই ভাগে ভাগ করি। যেমন একটু আগে আমরা যেটা বললাম, এখানে যে গ্রন্থিগুলো দেখছো, যেমন আমাদের খাবারের সময় লালাক্ষরণ হয়, তাই না? নাহলে খাবার তো ভিজিয়ে গলাধঃকরণ করতে পারবো না, এগুলো বহিঃক্ষরণ গ্রন্থি। অর্থাৎ এই গ্রন্থিগুলোর ক্ষরণ একেবারে খুবই কাছের জায়গায়। হ্যাঁ, সেটি আমরা বলছি। দেখো, ক্ষরণ পদ্ধতির উপর ভিত্তি করে এই গ্রন্থিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ যে সকল গ্রন্থি নালীযুক্ত, অর্থাৎ এই গ্রন্থি থেকে ক্ষরিত উপাদানগুলো একেবারে গ্রন্থির খুব কাছাকাছি জায়গাতেই ব্যবহৃত হয়, কাজ করে। ঠিক আছে, দেখো আমরা সেটাই বলছি যে নিকটেই কোনো ক্রিয়াস্থলে পৌঁছায় এমন গ্রন্থিকে বলি আমরা বহিঃক্ষরা গ্রন্থি। এখানে যে ছবিটা আমরা দেখছিলাম, যেমন লালা গ্রন্থি, এই যে স্যালিভারি গ্ল্যান্ড, হ্যাঁ, তারপরে যকৃৎ, ঘাম গ্রন্থি, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন গ্ল্যান্ড, হ্যাঁ, এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো আমাদের এই চ্যাপ্টারে আসলে এক্সোক্রাইন গ্ল্যান্ড নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি। যেমন এই যে তোমার পরিপাক ও শোষণ চ্যাপ্টারে, হ্যাঁ, আমরা কিন্তু এক্সোক্রাইন গ্রন্থি নিয়ে আলোচনা করেছি। তো এখানে আমরা যেটি করব, এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে মূলত আমাদের মূল আলোচনা। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলবো আমরা? দেখো, এই গ্রন্থিগুলো কিন্তু নালীবিহীন, অর্থাৎ এই গ্রন্থি থেকে ক্ষরণগুলো কোনো নালিকার মাধ্যমে প্রবাহিত হয় না। এটা যখন গ্রন্থি থেকে উপাদান খরিত হয়, বিশেষ করে হরমোন খরিত হয়, সেটি সরাসরি রক্ত বা আমাদের যে লিম্ফ, লসিকা, সেটিতে চলে যায় এবং এর মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী যে কোনো অঙ্গে ক্রিয়াশীল হয়ে কাজ করতে সহায়তা করে। এই গ্রন্থিগুলোকে বলি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্ল্যান্ড। এই যে দেখো, অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, তো মানুষের এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, হ্যাঁ, তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, গোনাড যেটাকে আমরা শুক্রাশয়, ডিম্বাশয় বলি, হ্যাঁ, তারপরে সন্তান জন্মদানের সময় যে অমরা বা প্লাসেন্টা তৈরি হয়, বা আরো কিছু বিশেষায়িত কোষ, যেগুলোকেও আমরা একসাথে বলি, এগুলো সবই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তো অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান এবং পরিচিতি যদি আমরা একটু দেখি, দেখো, হ্যাঁ, যেমন এটি হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, হ্যাঁ, এই যে জায়গায় সামনে থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপরে হাইপোথ্যালামাস, হ্যাঁ, আমাদের মস্তিষ্কের যেটি মূলত পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, তারপরে থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওভারি, শুক্রাশয়, ডিম্বাশয়, হ্যাঁ, তারপরে এই যে নারী দেহে যে প্লাসেন্টা, তারপরে পুরুষ দেহে এই যে টেস্টিস অর্থাৎ শুক্রাশয়, এগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলো বিভিন্নভাবে আমাদের বিভিন্ন হরমোন উৎপাদনের মাধ্যমে মানবদেহের ক্রিয়াকাণ্ডগুলোকে পরিচালনা করে। তো চলো একে একে আমরা এগুলো একটু দেখব যে এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আসলে কিভাবে কাজ করছে। তো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি, ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন গ্রন্থির কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি অন্য যত গ্রন্থি আছে মানবদেহের সকল গ্রন্থির উপর কিন্তু এর প্রভাব রয়েছে। খেয়াল করো, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা গ্রন্থি, খুবই ছোট, কিন্তু এর প্রভাব অন্য গ্রন্থির উপর এর নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই জন্য পিটুইটারি গ্রন্থিকে আমরা বলি প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। আমরা সেই কথাগুলোতে যাচ্ছি। খুবই ছোট কিন্তু শক্তিশালী গ্রন্থি। অর্থাৎ আমাদের দেহে আর যে গ্রন্থিগুলো আছে সেগুলো থেকে ক্ষরণ, উৎপাদন এবং যাবতীয় নিয়ন্ত্রণ করে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড। বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে আমরা আরো কথা বলবো পিটুইটারি নিয়ে। দেখো, এই গ্রন্থিটা ঠিক চোখের পেছনে মস্তিষ্কের পাদদেশে ক্ষুদ্র বৃন্তের সহায়তায়, এই যে ছোট্ট যে দুটো বৃন্তের মতো দেখতে পাচ্ছ, হ্যাঁ, ক্ষুদ্র বৃন্তের সাথে এটি যুক্ত থাকে। পিটুইটারি গ্রন্থি প্রায় 1 সেন্টিমিটার ব্যাস সম্পন্ন
হ্যাঁ, লালচে ধূসর এবং দেখতে একটা মটর দানার মতো, ছোট্ট একটা মটর দানা যেমন হয়, হ্যাঁ, 1/2 গ্রাম ওজন, 1 গ্রামের অর্ধেক, 1/2 গ্রাম ওজন। এবং পিটুইটারি গ্রন্থিতে যদিও দুটো লোবেই ভাগ করা হয়, তবে আধুনিক গবেষকরা এর মাঝে আরেকটি লোবের বর্ণনা করেছেন। সেই হিসাবে এটাকে আমরা 3টি লোবে ভাগ করি: সম্মুখ পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। তাহলে পিটুইটারিকে কি বললাম আমরা? মাস্টার গ্ল্যান্ড। ছোট্ট, কিন্তু অন্যগুলোর উপর তার প্রভাব। আচ্ছা, আমি ছোট্ট উদাহরণ দিই। ট্রেন চলে না, বড় বিশাল, মনে করো 14-15টা বগি কম্পার্টমেন্ট নিয়ে একটা ইঞ্জিন সেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ওই ইঞ্জিনটা কিন্তু কম্পার্টমেন্টের চাইতে সাইজে ছোট, কিন্তু ওর ভিতরে কি আছে? জিনিস আছে, ইঞ্জিন আছে, তাই না? হ্যাঁ, ঠিক তেমনি ওই আমাদের পিটুইটারি গ্রন্থি ছোট হলে কি হবে? ওই দেহের ভিতরে আরো যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে সবগুলোকে পরিচালনা করছে। ইঞ্জিন যেমন ট্রেনকে পরিচালনা করে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের দেহের যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে সব গ্রন্থির নিয়ন্ত্রণ, পরিচালনা, এই কাজগুলো করে থাকে আমাদের এই পিটুইটারি গ্রন্থি। খুবই ছোট, কিন্তু এর কাজ অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য পিটুইটারিকে আমরা কি বললাম? মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, আমরা একটু আগে বললাম না 3টা অঞ্চল, এই বিভিন্ন অঞ্চল থেকে যে হরমোনগুলো খরিত হয় এবং সেগুলোর কাজ কি, আমরা একটু যদি এক নজরে এটাকে দেখি। দেখো, প্রথম কথা বলছি আমরা, দেখো, সোমাটোট্রফিক হরমোন বা বৃদ্ধিবর্ধক হরমোন, এটাকে কিন্তু গ্রোথ হরমোনও বলা হয়। সংক্ষেপে আমরা বলি এটাকে GH/STH, সোমাটোট্রফিক হরমোন। তো এই হরমোন কি করে? দেখো, মানুষের বৃদ্ধি অর্থাৎ উচ্চতা, মানুষ কত বড় হবে, লম্বা হবে না খাটো হবে, এই নিয়ন্ত্রণগুলো করে এই সোমাটোট্রফিক হরমোন। ঠিক আছে? এরপরে দেখো, থাইরয়েড উত্তেজক হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি TSH। হ্যাঁ, TSH পরীক্ষা করেছো নাকি কখনো? T3, T4, TSH, যাদের থাইরয়েডের সমস্যা, ডাক্তাররা কিন্তু এই পরীক্ষাগুলো দিয়ে থাকে। যাই হোক, তো এই TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটি কি করে? দেখো, এই যে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এখান থেকে যে স্টিমুলেটিং হরমোন খরিত হয় সেটি আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেটার উপরে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? দেখো, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন ACTH যেটাকে বলি আমরা সংক্ষেপে, হ্যাঁ, এটি কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের যে কিডনির উপরে যে গ্রন্থিটা রয়েছে, হ্যাঁ, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বিকাশ এবং এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো, গোনাডোট্রফিক হরমোন। গোনাড মানে কি? জননাঙ্গ। হ্যাঁ, এটাকে একটা কমন হিসেবে ধরা হয়। যেমন মেল দেহে এটি পুংজননাঙ্গ, স্ত্রী দেহে এটি, ফিমেল দেহে এটি, মেল দেহে এটি পুংজননাঙ্গ, আর স্ত্রী দেহে এটি হচ্ছে স্ত্রী জননাঙ্গ। তো এটি দেখো, যেটি করে কি FSH, যেটি করে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ফলিকল, ডিম্বাশয়ের যে ফলিকলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিশেষ করে বয়ঃসন্ধিকালে যখন পরিপূর্ণতা আসে সেই কাজগুলো করে। তারপরে দেখো, ইন্টারস্টিশিয়াল কোষ বা স্টিমুলেটিং হরমোন, এটি কি করে? যৌনাঙ্গের বিকাশ এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো, অর্থাৎ বয়ঃসন্ধিকালে দাড়ি গোপ গজানো, হ্যাঁ, তারপরে কণ্ঠগুলো ভরাট হয়ে যাওয়া, ছেলেদের যেমন হয়, ঠিক মানে মেয়েদের দৈহিক যে পরিবর্তনগুলো সেটিতে হয়, হ্যাঁ, তারপরে মেনস্ট্রুয়েশন সাইকেল যেগুলো হয়, হ্যাঁ, তো এগুলোর মাধ্যমে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এগুলো প্রকাশিত হয়। এরপরে দেখো, LH বা লুডিওট্রফিক হরমোন যেটাকে বলি আমরা, এটি কি করে? স্তন গ্রন্থির বিকাশ এবং দুগ্ধ ক্ষরণ, দুগ্ধ সঞ্চালন এগুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ স্ত্রীদেহে যে স্তন গ্রন্থি বিকশিত হয়, হ্যাঁ, সন্তান জন্মদানের পর তাকে যে মাতৃদুগ্ধ পান করাতে হবে, সেই ক্ষরণ নিয়ন্ত্রণ, সঞ্চালন এগুলো কিন্তু করে থাকে এই, হ্যাঁ, লুডিওট্রফিক হরমোন, LH যেটাকে আমরা সংক্ষেপে বলি। এরপরে আসো আমাদের পিটুইটারির মধ্যবর্তী অঞ্চল। কি করে? ইন্টারমিডিয়েট বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানিন নাম শুনেছো নিশ্চয়ই, তাই না? এই যে আমার বডিতে অনেক মেলানিন, যে জন্য আমি কালো, এর আগে বলেছি একবার। তো এই যে ত্বকের রং কালো হওয়া না ফর্সা হওয়া, এটি কিন্তু নিয়ন্ত্রণ করে এই ইন্টারমিডিয়েট বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে? এরপরে দেখো, পশ্চাৎ অঞ্চল, অর্থাৎ আমাদের পিটুইটারির পশ্চাৎ অঞ্চল থেকে যে হরমোন খরিত হয়, এর একটি হচ্ছে অক্সিটোসিন। এটি কি করে? জরায়ুর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। এবং যখন সন্তান জন্মদান করে একজন মা, তার জরায়ুর সংকোচনের মাধ্যমে, মানে জরায়ু থেকে তো বের করে দিতে হবে সন্তানটা, হ্যাঁ,
এইদিকে এটাকে সহজ করে দেয়, জরায়ুর সংকোচনের মাধ্যমে সন্তান যাতে সহজেই দেহের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, এই কাজটি করে অক্সিটোসিন হরমোন। এরপরে আসো ভেসোপ্রেসিন, নামটা পরিচিত মনে হচ্ছে না? শোনো নাই? এডিএইচ এর নাম শুনেছো? হ্যাঁ, এডিএইচ। এই এডিএইচটাই হচ্ছে ভেসোপ্রেসিন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমরা এর আগে অনেকবার বলেছি, যেমন রক্ত সংবহন তন্ত্রতেও বলেছি, ব্যারো রিসেপ্টরের মধ্যে ছিল ওই যে ভলিউম রিসেপ্টর। তারপরে আরেকটি জায়গায় আমরা পড়েছি, সেটি হচ্ছে ওই যে কিডনির চ্যাপ্টার, তাই না? হ্যাঁ, সেখানে ওই যে অসমো রেগুলেশন কে করে? এই ভেসোপ্রেসিনের মাধ্যমে করে। হ্যাঁ, আমরা ওই জায়গাগুলোতে বলে আসছি, আমি তারপরে বলছি। দেখো এটি কি করে, ভেসোপ্রেসিন অনেক বেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, এবং অধিক পরিমাণে নিশ্চিত হলে রক্তচাপ বৃদ্ধি পায়, এবং অল্প পরিমাণে নিশ্চিত হলে প্রস্রাবের পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ প্রস্রাবের পরিমাণ, রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণে এই ভেসোপ্রেসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসমো রেগুলেশন, অর্থাৎ দেহে কি পরিমাণ পানি ধরে রাখবে বা কি পরিমাণ পানি বের করে দিবে, এই সামগ্রিক কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের ভেসোপ্রেসিন। ওকে শিক্ষার্থীরা, এরপরে দেখো তাহলে আমাদের এতক্ষণ যেটা দেখলাম সেটি কি ছিল? পিটুইটারি। এখন আমরা থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের দেহের আরো যে অন্যান্য গ্রন্থিগুলো রয়েছে, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান দেখে বুঝতে পারছো তোমরা, এই যে আমাদের এই গণ্ডদেশে, তাই না? হ্যাঁ, এই যে প্রজাপতির মতো যে গ্রন্থিটা, হ্যাঁ, এটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ আমাদের শ্বাসনালীর উভয় পাশে হলদে লাল রঙের পিণ্ড নিয়ে এটি গঠিত। হ্যাঁ, তো এটির কাজ হচ্ছে দেহের বিপাক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা, দেহের বৃদ্ধি। অবশ্যই এই কাজগুলো কিন্তু আমার পিটুইটারি দ্বারা নির্দেশিত হয়, যেটা আমরা আগে বলেছি। হ্যাঁ, দেহের বৃদ্ধি, পরিবর্তন, পরিপূর্ণতা, তারপরে রক্তে যে ক্যালসিয়ামের পরিমাণ নির্ধারণ বা নিয়ন্ত্রণ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে। তো থাইরয়েডের ভেতরে, হ্যাঁ, আমরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। এই যে দেখো থাইরয়েডের ভেতরে এই যে ছোট্ট দানার মতো, হ্যাঁ, চারপাশে চারটা যে ছোট্ট গ্রন্থি, এটি কিন্তু আমাদের প্যারাথাইরয়েড গ্রন্থি। ওকে শিক্ষার্থীরা, দেখো এটি কি করে? এই প্যারাথাইরয়েড প্যারাথরমোন এক ধরনের হরমোন ক্ষরণ করে, যেটি কি করে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে বা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি পরস্পর বিরোধী কার্যক্রমের মাধ্যমে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে, তাই না? অর্থাৎ এ যখন বলে আমি আর পারবো না, ও তখন বলে ঠিক আছে আমি আর দেবো না। ও যখন বলে আমি আর দেবো না, ও তখন বলে ঠিক আছে আমি আর নেবো না। এইভাবে আমাদের থাইরয়েড এবং প্যারাথাইরয়েড পরস্পর কার্যকারিতায় ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। এরপরে আসি আমরা, প্যারাথাইরয়েড, এটা কিন্তু আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। আমি নামটা পরিবর্তন করতে ভুলে গেছি, উপরে অবশ্য হেডিং এ করা হয়নি। অ্যাড্রেনাল বা সুপ্রানাল গ্ল্যান্ড, হ্যাঁ, এটি প্রতিটি বৃক্কের মাথায়, এই যে দেখো আমাদের কিডনির উপরে এই যে এইখানে এই ছবিটা যদি আমরা দেখি, হ্যাঁ, টুপির মতো, অর্থাৎ এই যে টুপির মতো যে গ্রন্থিটা, এটি হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এবং প্রতিটি বৃক্কের মাথায় এটি থাকে আমাদের। তো এটার আবার দুটো অঞ্চল রয়েছে, একটি হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর একটি হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। আমরা কর্টেক্স এবং মেডুলার কথা আগেও শুনেছি, অর্থাৎ বাইরের অঞ্চলটাকে বলি কর্টেক্স আর ভেতরের অঞ্চলটাকে বলি আমরা মেডুলা। তো অ্যাড্রেনাল কর্টেক্স যে হরমোনটা ক্ষরণ করে, দেখো গ্লুকোকর্টিকয়েড, এটি কি করে? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করে। আরেকটি আছে মিনারেলোকর্টিকয়েড, মিনারেল, ওই যে খনিজ লবণ বলি আমরা মিনারেল। হ্যাঁ, তো এই খনিজ লবণ বা খনিজ লবণের জাতীয় খাদ্য যেগুলো, এগুলোর বিপাক নিয়ন্ত্রণ করে। এছাড়াও দেখো এখান থেকে যৌন হরমোন, অর্থাৎ এন্ড্রোজেন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যেগুলো প্রকাশে সহায়তা করে। এরপরে অ্যাড্রেনাল মেডুলা, এই যে দেখো, এই যে অ্যাড্রেনাল মেডুলা বলতে এই যে কেন্দ্রের দিকে যে এই যে ভিতরের দিকে যেটা, হ্যাঁ, এটি মূলত অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, হ্যাঁ, এই জাতীয় হরমোন ক্ষরণ করে, যেগুলো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করায় সহায়তা করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এবারে আসি আমরা থাইমাস গ্ল্যান্ড। কোথায়? এই যে দেখো, হ্যাঁ, এই যে আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুসের এই যে এদিকে যে নালিকাটা চলে গেছে, এই সংযোগ স্থলে এটি হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড কি করে জানো? এটি থেকে থাইমোসিন নামক হরমোন ক্ষরণ করে। ওই যে টি লিম্ফোসাইটের নাম শুনেছো না? এখন বর্তমানে যে করোনা ভাইরাস,
এই টি লিম্ফোসাইট কিন্তু আমাদের এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি যেটি তৈরি করে, হ্যাঁ, এটি কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা করে তোলে। এটা আবার যেন আমরা কনফিউশন না করি, থাইরয়েডের সাথে এটা যেন মিলিয়ে না ফেলি, সেদিকে খেয়াল রাখবো আমরা, এই জন্য কথাটুকু বলে রেখেছি, ঠিক আছে? এটি কিন্তু আমরা খেয়াল করবো। এবারে আসি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু এর আগেও একবার আমি তোমাদেরকে দেখিয়েছি পরিপাকের চ্যাপ্টারে। হ্যাঁ, আমাদের অগ্নাশয় কিন্তু একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। এই জন্য আমাদের অগ্নাশয়কে কি বলা হয়? মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। অর্থাৎ এটি একদিকে যেমন বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে, আমাদের হজমে সহায়তা করে, বিপাকে সহায়তা করে। আরেকদিকে এর কেন্দ্রীয় অঞ্চলে কতগুলো কোষগুচ্ছ আছে, যে যেমন দেখো আমরা এখানে বলছি, হ্যাঁ, যে অগ্নাশয়ের ভেতরে কতগুলো কোষগুচ্ছ ক্ষুদ্র দ্বীপের মতো, যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। যে আবিষ্কারক এটি আবিষ্কার করেছিলেন পল ল্যাঙ্গারহ্যান্স, তার নাম অনুসারে এটিকে বলি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে কেন্দ্রীয় অঞ্চল, আমি যদি তোমাদেরকে দেখাই, হ্যাঁ, এই ছবিটাকে আমরা একটু বড় করে নিয়ে আসছি, এখানে হয়ে গেল মাউস পয়েন্টার, এই যে, তো এই কেন্দ্রীয় অঞ্চলের যে কোষগুলো, এগুলোই কিন্তু অন্তঃক্ষরা, আর এর পরিধির দিকে যে নালীযুক্ত যে কোষগুলো, এগুলো কি? বহিঃক্ষরা। তার মানে একই সাথে এটি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, তাই তো এটা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে পল ল্যাঙ্গারহ্যান্স যিনি আবিষ্কারক, তার নাম অনুসারে এটিকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে দেখো কোনটা কি কাজ করে, কোন হরমোন কি কাজ করে। এখান থেকে যে ইনসুলিন খরিত হয়, নাম শুনেছ না? ডায়াবেটিসের রোগী আছে বাড়িতে, তাহলে তো ইনসুলিনের কথা শুনতেই পারো, শুনে থাকবে অবশ্যই, বিশেষ করে যারা ইনসুলিন নেয়, তাই না? হ্যাঁ, এই ইনসুলিন আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, যাদের ডায়াবেটিস নাই, তাদের কি করে? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা সেল থেকে সার্বক্ষণিকভাবে একটি পরিমিত মাত্রায় ইনসুলিন কিন্তু আমাদের বডিতে তৈরি হচ্ছে, যেটি কি করে? রক্তে গ্লুকোজ যেগুলো যাচ্ছে, অর্থাৎ আমরা খাবার যেগুলো খাচ্ছি, ভাত রুটি কার্বোহাইড্রেট যেগুলো খাচ্ছি, হ্যাঁ, শর্করা জাতীয় খাদ্য যেগুলো গ্রহণ করছি, এগুলোকে ভেঙে, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ একটি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। গ্লুকোজ কিন্তু আমাদের বডির জন্য লাগবে এবং তাকে ভাঙতেও হবে, তাহলে সেই কাজগুলো করছে ইনসুলিন, ঠিক আছে? তাহলে ঠিক তার বিপরীত কাজটা করে দেখো গ্লুকাগন, আলফা সেল থেকে যেটি খরিত হয়। হ্যাঁ, আলফা সেল থেকে যে গ্লুকাগন ক্ষরণ করে, এই গ্লুকাগন কি করে? রক্তে আবার গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমাচ্ছে, ইনসুলিন ভাঙছে, আর গ্লুকাগন কি করছে? এটাকে আবার বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ সরবরাহ করছে। সরবরাহ যেমন লাগবে, ভাঙ্গাও লাগবে। তোমার খাবার দাবার যেমন রান্নাও করা লাগবে, খেতেও হবে, তাই না? ঠিক তেমনি এই সরবরাহ অর্থাৎ পরিমাণ বৃদ্ধির কাজটি করছে গ্লুকাগন, আর ভাঙনের কাজটি করছে ইনসুলিন। ওকে, এবারে আসি আমরা পিনিয়াল গ্ল্যান্ড। হ্যাঁ, ওখানে অবশ্য আরেকটি কোষের কথা আমি এখানে স্ক্যাপ করে গেছি, সেটি হচ্ছে ডেল্টা সেল। এটি কিন্তু, হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন নামক একটি হরমোন ক্ষরণ করে, যেটি উভয়েরই নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই তোমার গ্লুকোজের সরবরাহ এবং গ্লুকোজের ভাঙন দুটোকেই মানে ব্যালেন্স করতে সহায়তা করে। তো পিনিয়াল গ্ল্যান্ড আমরা একটু আগেই একবার বলেছিলাম, এই যে এইখানে দেখো পিটুইটারির একেবারে মানে আমাদের পিটুইটারি তো এই যে এখানে, হ্যাঁ, ঠিক তার অপোজিটে, অর্থাৎ আমাদের যে সেরেবেলাম রয়েছে এবং এখানে যে হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচের দিকে, সেরেবেলামের জাস্ট একটু উপরে এই জায়গায় যে গ্রন্থিটি, এটি হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড। আমরা যে ঘুমিয়ে যাই আবার জেগে উঠি, এটি কিন্তু আমাদের একটা সাইকেল, ঘুম জাগরণ সাইকেল, চক্র। যেমন দেখবে রাত হয়ে গেলে তোমার চোখে ঘুম ঘুম ভাব, এটা কেন? এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে এটি কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। আবার আমরা যে জেগে উঠছি একটি নির্দিষ্ট সময় ঘুমানোর পর, সেটাও কিন্তু এই পিনিয়াল গ্ল্যান্ডের নিয়ন্ত্রণে হচ্ছে। হ্যাঁ, যারা বলো যে না আমার রাতে ঘুম আসে না, আমার শেষ রাতে এসে ঘুম ধরে, তাদের সাইকেলটা ওইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু এই সাইকেলটা কিন্তু সঠিক মাত্রায় প্রয়োগ করা দরকার। তো যাই হোক, তো আমাদের এই ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে পিনিয়াল গ্ল্যান্ড। এবারে আসি আমরা গোনাড গ্ল্যান্ড। গোনাড কি এর আগে আমরা বললাম না? হ্যাঁ, জননাঙ্গের গ্রন্থি। পুরুষ দেহের জন্য এই গোনাড গ্ল্যান্ড, এটি হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রী দেহের জন্য যেটিকে বলি আমরা ডিম্বাশয়। হ্যাঁ, তো এই শুক্রাশয়ের অন্তঃক্ষরা কলা, যেটি থেকে টেস্টোস্টেরন নামক
খুবই গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন এবং সামান্য পরিমাণ এস্ট্রোজেন, যেটি অবশ্য ফিমেল হরমোন বলি আমরা, নির্গত হয়। হ্যাঁ, তো এই টেস্টোস্টেরন কি করে, পুরুষের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা পুরুষের যে যৌন বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো কিন্তু প্রকাশ করে এই গনাড গ্ল্যান্ডের নিয়ন্ত্রণে। ওকে, এবারে আসি আমরা স্ত্রী দেহের যে গনাড গ্ল্যান্ড, সেটিকে আমরা কি বলি, ডিম্বাশয়। হ্যাঁ, এই যে দেখো, এই পাশে একটি ডিম্বাশয়, এই পাশে আরেকটি ডিম্বাশয়। এই ডিম্বাশয় কি করে, এটি থেকে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো খরিত হয়, খুব সামান্য পরিমাণে টেস্টোস্টেরনও খরিত হয়। হ্যাঁ, এগুলো কি করে, মহিলাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, তাদের যে স্তনগ্রন্থির বিকাশ, তাদের যে সন্তান ধারণের জন্য যে বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে যে মেনস্ট্রুয়েশন সাইকেল যে শুরু হয়, এই কাজগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এই ডিম্বাশয়ের অন্তঃক্ষরা কলা, অর্থাৎ ডিম্বাশয়ের যে প্রোজেস্টেরন, এস্ট্রোজেন যেগুলো খরিত এই হরমোন উৎপাদনের মাধ্যমে। হ্যাঁ, এই যে আমরা যেটি কথা বলছিলাম একটু আগে। এবারে আসি, দেখো মানবদেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা। আমাদের বইগুলোতে এইরকম একটি টপিক আছে বা আমাদের সিলেবাসে আছে, এই জন্য আমরা এটি আলাদা করে একটু বিশেষ আলোচনায় নিয়ে আসছি। যেমন দেখো, মানবদেহের বৃদ্ধিতে দুটো হরমোনের ভূমিকা খুবই প্রধান। একটি হচ্ছে পিটুইটারি, আমরা যেমন বলছি পিটুইটারি নির্গত গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন এসটিএইচ, আর একটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন। এই দুটি হরমোনের প্রভাবে আমাদের কঙ্কালতন্ত্রের বৃদ্ধি, তারপর বিপাকের হার বৃদ্ধি, ব্রেনের যেমন আমাদের নিউরন সেল ব্যতীত অন্যান্য নরম অঙ্গাদি বৃদ্ধি, স্বাভাবিক অবস্থা ধরে রাখা, অধিক পরিমাণে দুগ্ধ উৎপাদন, লোহিত কণিকা সৃষ্টি, এগুলোর কাজে এরা সহায়তা করে। তো এই দুটো হরমোন এমনভাবে কাজ করে, দেখো এই থাইরক্সিন হরমোন পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। কথাটা একটু জটিল হয়ে যাচ্ছে, তাই না? আমি সহজ করে বলি। আমরা তো জানি পিটুইটারি আমাদের থাইরক্সিনকে হরমোনে উদ্দীপ্ত করে, এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আসলে বিষয়টা এরকম, সহজ করে বলি, যেমন মনে করো তোমাকে একটি অনুষ্ঠানে, দাওয়াতের অনুষ্ঠানে তোমাকে খেতে দেওয়া হয়েছে, তুমি খাচ্ছ আর খাচ্ছ, তাহলে যে সরবরাহ করছে সে বুঝতে পারবে যে না, এই বেচারা খানিয়ালা আছে, খাইতে পারে, তাকে বেশ আরো দিচ্ছে, তাই না? আর তুমি যদি যা প্লেটে দেওয়া হয়েছে ওইটাই শুধু নাড়াচাড়া করছে, রুচি নেই, মুখে খাওয়ানো হচ্ছে না, কি হবে? তোমাকে কি আরো দিবে? দেবে না। অর্থাৎ আমি যদি ওই সরবরাহকারীকে আমাদের পিটুইটারি বলি, আর তুমি যে খাচ্ছ তোমাকে যদি আমি ওই থাইরক্সিনের সাথে তুলনা করি, তার মানে কি, তুমি থাইরক্সিন অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যত বেশি থাইরক্সিন উৎপাদনের মাধ্যমে এই গ্রোথকে প্রভাবিত করতে পারে, ঠিক পিটুইটারি কিন্তু তত বেশি পরিমাণে সোমাটোট্রপিক হরমোন ক্ষরণ করবে, গ্রোথ হরমোন ক্ষরণ করবে। আর যদি এটা ঠিকমতো বিকাশ করাতে না পারে, তাহলে সে তুই তো অতটুকুই নিতে পারিস না, কি দিব তোকে? বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, তো এইভাবে এই দুটো হরমোনের প্রভাবে মানুষের বৃদ্ধি, বিকাশ এগুলো প্রভাবিত হয়। এবং যদি এটি সঠিক মাত্রায় খরিত না হয়, থাইরক্সিনের অভাব যদি হয় বা সোমাটোট্রপিক হরমোনের ক্ষরণ যদি কম হয়ে যায়, তখন কিন্তু এই কঙ্কাল পেশি, তারপরে আমাদের যে বিপাক, এগুলো ব্যাহত হয়। তখন অন্যান্য হরমোনের কার্যকারিতাও, অর্থাৎ এটা একটা ব্যালেন্স, একটির সাথে একটি সম্পর্কিত, একটা ইঞ্জিন, একটা মেশিন, একটি যন্ত্র, একটি গাড়ি, তার সকল পার্টসই কি গুরুত্বপূর্ণ নয়? ঠিক তাই আমাদের দেহেরও একটির যদি ব্যাঘাত ঘটে, অন্যটার উপর তার প্রভাব পড়ে। এই যে দেখো, সেটাই বলছি। এছাড়াও দেহের ভিত্তিতে অন্য যেসব হরমোন কাজ করে, কি হরমোনের কথা বলছি আমরা? এই যে দেখো, ইনসুলিন। এখন যদি মনে করো ইনসুলিন যদি ঠিক মতো খরিত না হয়, তাহলে কি হবে? গ্লুকোজের ভাঙানো হবে না। এবং গ্লুকোজ যদি ঠিক মতো ভাঙতে হবে, এনার্জি পাবে কোত্থেকে? এটিপি পাবে কোত্থেকে? তাই নয় কি? তো এই জন্য যে দৈহিক বৃদ্ধিতে আরো যেসব হরমোন ভূমিকা পালন করে, যেমন ইনসুলিন, প্রোল্যাকটিন, ক্যালসিটোসিন, হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, একটির সাথে আরেকটি যেহেতু সম্পর্কিত। বুঝতে পারছি নিশ্চয়ই? ওকে, এবারে আসো, মধ্যে এই হরমোনের কিছু ইতিবাচক ক্রিয়া। হরমোন আমাদের কি কি ভালো কাজ করে? যেমন দেখো, অতিরিক্ত চর্বি, গ্লুকোজ, হ্যাঁ, এগুলো পুড়িয়ে আমাদেরকে কি করছে? দেহকে একেবারে সক্রিয়, প্রাণবন্ত রাখতে সহায়তা করছে। তারপরে পেটের চর্বি কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত যে মানে শর্করা গ্রহণের ফলে যেটা আমাদেরকে চর্বি আকারে, তোমার টিজি, ট্রাইগ্লিসারাইড আকারে জমা রাখবে, যেটি আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সেটিকে কিন্তু কমিয়ে দিচ্ছে আমাদের হরমোন ক্ষরণের মাধ্যমে। তারপরে অস্থির বৃদ্ধি করছে, লিগামেন্ট, টেন্ডন এগুলোকে সবল রাখছে। তারপরে সঠিক মাত্রায় ঘুম, যেটা যেমন আমরা ওই যে বললাম যে ঘুম জাগরণ চক্র, তাই না, সেটি নিয়ন্ত্রণ করছে। তারপরে ফুসফুসের কাজে উৎকর্ষ সাধন হয়, ফলে কি করি আমরা? প্রাণ শক্তি বৃদ্ধি পাই, আমরা খুব মানে ভালো
শ্বাস প্রশ্বাস এটি সঠিকভাবে নিতে পারি। হ্যাঁ, তারপরে ক্ষয়পূরণ দ্রুত হয়, তারপরে স্বাভাবিক দৈর্ঘ্য বৃদ্ধি যদি কম হয় তাহলে কৃত্রিমভাবে হরমোন প্রয়োগ করে আমরা কিন্তু এই বামনত্বকে, অর্থাৎ যারা খুবই খাটো হয়ে যায়, আমি একটু পরে সেগুলোর দিকে আসতেছি। হ্যাঁ, এইগুলো কি কি হতে পারে। তারপর ক্যান্সার নিরাময়ে বিকিরণ প্রয়োগ যখন হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয় ক্যান্সারের চিকিৎসায়, তখন তার নর্মাল যে হরমোন উৎপাদন সেটি কিন্তু কমে যেতে পারে। তখন কৃত্রিম হরমোন প্রয়োগ করে তাদেরকে আমরা উপকার ভোগী হিসেবে দেখতে পেতে পারি। তারপর এইডস আক্রান্ত রোগী যারা, তাদের যে পেশি ক্ষয় হয়ে যায় সেটি পূরণেও কিন্তু কৃত্রিম হরমোন, অর্থাৎ যেটাকে আমরা বলি সংশ্লেষিত হরমোন, এটি প্রয়োগ করে তাদের জন্য একটি উত্তম সহায়ক হয়ে যেতে পারে। তারপরে টার্নার সিনড্রোম, উইলি সিনড্রোম, হ্যাঁ, এগুলো কিন্তু কিছু বিশেষ ধরনের হরমোনাল অভাব যদি থাকে তাহলে এটি যদিও জিনগত রোগ বলে থাকি আমরা, টার্নার সিনড্রোম, উইলি সিনড্রোম, প্রাডো সিনড্রোম, ডাউন সিনড্রোম, অনেক রকমের সিনড্রোম আছে যেগুলো জেনেটিক্যাল রোগ। হ্যাঁ, তো এগুলো আক্রান্ত যারা, তাদের কিন্তু অসুবিধা দূরীকরণে কৃত্রিম হরমোন, অর্থাৎ যাদের নর্মালি হরমোন উৎপাদন হচ্ছে না তাদেরকে কিন্তু আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করে গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পারি। এতক্ষণ তো ভালো কথা বললাম, এবারে আসি হরমোনের নেতিবাচক ক্রিয়া, অর্থাৎ হরমোন না মানে যদি খুব বেশি পরিমাণে বা খুব কম পরিমাণে ক্ষরিত হয় কোনো হরমোন, তাহলে তার কি কি ক্ষতিকর বা নেতিবাচক দিক থাকতে পারে। দেখো এখানে এই দম্পতিকে দেখে আমরা কি ধারণা করতে পারি? হ্যাঁ, খুব খারাপ লাগছে? এরা কিন্তু, হ্যাঁ ম্যাচিংটা ভালো হয়েছে নিশ্চয়ই, ঠিকই বলেছো। এদের দেখো আরেকটা ছবি যদি দেখায়, দেখো এদের কিন্তু সন্তানও এসেছে, জন্ম হয়েছে। হ্যাঁ, তো যদি এমন হয় শৈশবকালে জন্মের পর একটা সময়, তখন যদি তাদের সোমাটোট্রফিক হরমোনের ক্ষরণ যদি কমে যায়, ব্যাহত হয়, তখন কি হয়, তাদের বৃদ্ধি ব্যাহত হয়, হাইট 3 ফিটের বেশি হয় না, খাটবাউন বলি না আমরা আমাদের এলাকায়। হ্যাঁ, তো এই রকম এটাকে বলি আমরা ডোয়ার্ফিজম। ঠিক আছে, এরপরে আসি, দেখো কি মনে হচ্ছে এই ছবিগুলো দেখে? হ্যাঁ, এইটাকে আমরা বলি পিটুইটারির ক্ষরণ যদি হ্রাস পায় তখন মুখমণ্ডল, হাত পা, মেরুদণ্ড এগুলোর স্বাভাবিক বৃদ্ধি হয় না। হ্যাঁ, বিভিন্নভাবে একেবারে ছোটখাটো আকৃতি ধারণ করে থাকে। এটাকে বলি আমরা অ্যাক্রোমিক্রিয়া, একটি বিশেষ ডিজিজ। কি মনে হচ্ছে? প্রাইম মিনিস্টার, তার পাশে আরো লোকজন, আর এই যে বিশ্বের 3য় বৃহত্তম উঁচু লম্বা ব্যক্তি, বাংলাদেশের কক্সবাজারের জিন্নাত আলী, নাম শুনেছে নাকি ওনার? এই সেই জিন্নাত আলী। তো আর 10টা মানুষের চাইতে উনি কি একেবারে একেবারে আনকমন, বিশাল লম্বা। কি কোনো খেলোয়াড়ের কথা মনে পড়ছে? হোল্ডার না, হোল্ডারের চেয়ে ইনি লম্বা কিন্তু। তো এইটাকে বলি আমরা জাইগোনাটিজম। ঠিক আছে, শৈশবকালে যদি সোমাটোট্রপিকের হরমোন খুব বেশি মাত্রায় হয় তখন দৈহিক বৃদ্ধি অনেক বেশি হয়, অর্থাৎ 7 থেকে 8 ফুট পর্যন্ত কিন্তু দৈহিক বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, তো এরকম দেখো আরো কিছু নেতিবাচক ক্রিয়া আছে, যেমন এই দুজন ব্যক্তিকে আমরা দেখছি, তার কি অবস্থা? এইটাকে বলি আমরা অ্যাক্রোমেগালি বা ম্যারিজ ব্যাধি। প্রাপ্তবয়স্কদের সোমাটোট্রপিক হরমোন যদি বেশি ক্ষরণ হয় তখন চোয়াল, মেরুদণ্ড, তারপরে এই যে দেখো অস্বাভাবিকভাবে মনে হচ্ছে না এরকম, হ্যাঁ, তখন এই অস্বাভাবিকভাবে এগুলো বৃদ্ধি পায়। চোয়াল, হাত পা, মেরুদণ্ড এগুলো স্বাভাবিক বৃদ্ধি আর থাকে না। কি এনাকে চিনছো? হ্যাঁ, এটাকে বলি আমরা সাইমন ব্যাধি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা যদি লোপ পেয়ে যায় তখন দেহের ওজন কমে যায়, খিদে কমে যায়, হ্যাঁ, যৌন ক্ষমতা হ্রাস পায়। হ্যাঁ, এইটাকে বলি আমরা সাইমন্ড ব্যাধি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা লোপ পেয়ে যায়। এই ব্যক্তিটাকে দেখে আমাদের অনেকটা সেরকমই মনে হচ্ছে। ঠিক আছে, এছাড়াও আরো কিছু নেতিবাচক ক্রিয়া আছে, যেমন দেখো অ্যাডিসন বর্ণিত ব্যাধি, কুশিং বর্ণিত ব্যাধি। অ্যাড্রিনাল কর্টেক্সের যদি ক্ষরণ কমে যায় তখন দেখা যায় পেশি দুর্বলতা হয়, রক্তচাপ কমে যায়, ত্বকের বর্ণের পরিবর্তন হয়। তারপরে অ্যাড্রিনাল কর্টেক্সের অতি সক্রিয়তার কারণে দেহে অতিরিক্ত মেদ সঞ্চিত হয়, বিশেষ করে মুখমণ্ডল, গ্রীবা, নিতম্ব দেশ, হ্যাঁ, এগুলোতে বেশি বেশি মেদ সঞ্চিত হয়ে যায়। এছাড়াও আরো কিছু রোগ আছে, যেমন দেখো ক্রোটিনিজম, অর্থাৎ শিশুদের যদি থাইরক্সিনের ক্ষরণ কমে যায় তখন তাদের বৃদ্ধি ব্যাহত হয়, মানসিক বিকাশ ঘটে না, যৌন লক্ষণ প্রকাশ পায় না।
হ্যাঁ, এছাড়াও মিক্সিডিমা অর্থাৎ প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন যদি কমে যায় তখন চোখ মুখ ফোলা দেখায়, চামড়া পুরু খসখসি, জিহ্বা স্থূল অর্থাৎ ঝুলে যাওয়ার মতো হয়, হ্যাঁ, গলার স্বর মোটা হয়ে যায়। হ্যাঁ, তারপর দেখো গয়টার ডেভস বর্ণিত রোগ, যেটাকে আমরা থাইরক্সিনের ক্ষরণ যদি বেড়ে যায় তখন গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থি এখানে ঘ্যাগ রোগ যেটাকে বলি আমরা, তারপরে চক্ষু বড় হয়ে চক্ষু বিস্ফোরিত হওয়া বা বেরিয়ে আসা এরকম দেখতে মনে হয়। এছাড়া দেখো প্যারাথর্মনের ক্ষরণ যদি কমে যায় তখন সেটাকে বলি আমরা টিটেনি, টিটাস শুনিনি আমরা, এরকম অর্থাৎ পেশির খিঁচুনি, তরকা এগুলো শুরু হয়ে যায়। আর যখন ইনসুলিনের ক্ষরণ কমে যায় তখন তো সেটাকে বলি আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, এই যে দেখো সেটি বলছি যে ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস মেলাইটাস, এটাতে কি করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়, এই ধরনের সিম্পটম প্রকাশিত হয়। আরেকটি হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের ক্ষরণ যদি কমে যায় তখনও কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস হয়, সেটিকে বলি আমরা ডায়াবেটিস ইনসিপিটাস। হ্যাঁ, এটিও ঘন ঘন মূত্র ত্যাগ করে, প্রবল তৃষ্ণা হয় এবং দেহে যে পরিমাণ পানি ধরে রাখার কথা সেটি কিন্তু ধরে রাখতে পারে না। এবারে আসি আমরা আচরণ পরিবর্তনে হরমোনের কিছু প্রভাব। এটা ফিমেল এবং মেল উভয় দেহে এই ধরনের প্রভাব দেখতে পাই আমরা। হ্যাঁ, কি কি প্রভাব? যেমন রজতচক্রকালীন আচরণগত পরিবর্তন, অর্থাৎ রজতচক্রের সময় কিছু হরমোন অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এগুলো ক্ষরণের তারতম্য ঘটে এবং এর ফলে নারীর আচরণে পরিবর্তন ঘটে এবং ডিম্বপাত চক্রের যে ঘটনাবলী অর্থাৎ রজতচক্র এগুলো শুরু হয়। এবং গর্ভকালীন আচরণের যে পরিবর্তন, গর্ভকালীন আচরণে হরমোনের প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায়, যেমন কোষ্ঠকাঠিন্য, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব। হ্যাঁ, এগুলো বিভিন্ন মাত্রায় হরমোনের ক্ষরণ যেটা হয় সেই জন্য কিন্তু এই পরিবর্তনগুলো গর্ভকালীন সময়ে আমরা দেখতে পাই। ঠিক আছে, এরপরে দেখো প্রসব উত্তরকালীন, অর্থাৎ যখন সন্তান জন্মগ্রহণ করে যায় তারপরে কিন্তু এক ধরনের আচরণের পরিবর্তন ঘটে, অর্থাৎ সন্তান জন্মদানের সঙ্গে সঙ্গে হরমোনের মাত্রা দ্রুত পড়ে যায়, অর্থাৎ খুব কম পরিমাণ হরমোন ক্ষরিত হতে পারে, যেটাকে আমরা বলি প্রসবোত্তর সাইকোসিস। হ্যাঁ, এরকম অবস্থায় কতিপয় নারী কিন্তু অবসাদ, দুশ্চিন্তায় এগুলোতে ভুগতে পারে। আরেকটি হচ্ছে পোস্ট মেনোপজাল যেটা সাইকোসিস, অর্থাৎ রজনীবৃত্তকালীন সময়ে, অর্থাৎ রজনীবৃত্তির ঠিক পূর্ব মুহূর্তে হরমোনের মাত্রা খুব বেশি ওঠানামা করতে থাকে, তখন কিন্তু ডিম্বাশয় ক্রমচক, প্রজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন এগুলোর ক্ষরণ খুব দ্রুততার সাথে কম বেশি হয়। তখন তার ভিতরে হঠাৎ করে এক ধরনের পরিবর্তন সাধিত হয়, এই আমার জীবন সবই মনে চলে গেল, এরকম যে একটা হতাশা। হ্যাঁ, যেটাকে বলি আমরা রজনীবৃত্তকালীন আচরণগত পরিবর্তন। এবারে আসি পুরুষ দেহে কি কি আচরণগত পরিবর্তন ঘটে। নারী দেহের মতো পুরুষ দেহেও হরমোনগত পরিবর্তন ঘটিত হয় এবং দেখো প্রতি 15 থেকে 20 মিনিটে এই টেস্টোস্টেরন যেটি টেস্টিস থেকে উৎপাদিত হয় সেটি কিন্তু সারা দেহে পরিভ্রমণ করে এবং টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের যৌনাকাঙ্ক্ষা বেড়ে যায়, মানসিক ভাবের পরিবর্তন ঘটে, যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো সেগুলো প্রকাশিত হয়। আবার এটিও দেখো যখন বয়স 40 বা 40-এর উপরে চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে টেস্টোস্টেরনের ক্ষরণও কমতে থাকে। ওই যে যৌবন জোয়ার যখন চলে যায় তখন কিন্তু তার ভেতর থেকে এই ক্ষরণগুলো কমতে থাকে এবং সেটি কিন্তু হরমোনাল ক্রিয়ার মাধ্যমেই সম্পাদিত হয়। এখন আসি আমরা অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলে কি কি ক্ষতি হতে পারে। মনে করো কোনো একটি হরমোন যে পরিমাণ দরকার তার চেয়ে বেশি কেউ নিয়ে নিল, যেমন বৃদ্ধি হরমোন, সোমাটোট্রপিক হরমোন। কেউ মনে করছে যে না আমি খাটো মানুষ, ছোট, আমার বাচ্চা হয়তো ছোটখাটো হয়ে আছে, আমি তাকে হরমোন ব্যবহার করতে চাই। তখন কি হবে, তার দেহের যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে উচ্চ মাত্রার যদি এটি ব্যবহার করে তখন রক্তচাপ স্বাভাবিকের সাথে বেড়ে যায়, রক্তে প্রচুর পরিমাণে ফ্যাট জমা হয়ে যেতে পারে, ডায়াবেটিস হতে পারে, অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে, হৃৎপিণ্ড বড় হয়ে যেতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, হ্যাঁ, হাত পা মাথার হাড় অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তাহলে আমরা কি সেটি চাইবো? অনিয়ন্ত্রিত হরমোনের ব্যবহার যেন কখনোই আমরা না করি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আসে দেখো থাইরক্সিন, অর্থাৎ থাইরক্সিনের স্বল্পতা পূরণের জন্য যে সংশ্লেষিত থাইরক্সিন হরমোন ব্যবহার করি আমরা, হ্যাঁ, এটির জন্য দেখো কি কি হতে পারে, যেমন গলগণ্ড হতে পারে, ছদ্ম গলগণ্ড হতে পারে, তাছাড়া হৃদস্পন্দন দ্রুত হতে পারে, উদরীয় ব্যথা হতে পারে, চিন্তাগ্রস্ততা, খিটখিটে মেজাজ, ওজন কমে যাওয়া, হ্যাঁ, ক্ষুধা বৃদ্ধি, অ্যালার্জিক, শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস নেওয়া, জিহ্বা ফুলে যাওয়া, হ্যাঁ, ক্যালসিয়াম ফসফরাসের মাত্রার অস্বাভাবিক পরিবর্তন, এরকম অনেক জটিলতা কিন্তু ফেস করতে পারে যারা
ইনজেক্টেবল ফর্মে যে থাইরক্সিন গুলো বাজারে পাওয়া যাচ্ছে সেটা যদি অনিয়ন্ত্রিত ভাবে না হয়, ডোজ মেনটেন করে ঠিক মতো না নিতে পারে, আর এগুলো ডোজ মেনটেন করা কিন্তু খুব কঠিন। এরপর আসে দেখো এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন যে হরমোন, এই হরমোন ফুসফুসের ভেতরে বাতাস চলাচল বা নালী খুলতে, এগুলোকে সংকীর্ণ করতে এটি কিন্তু আমরা ব্যবহার করছি, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এপিনেফ্রিন হরমোন। এটা যদি অতিমাত্রায় ব্যবহার করা হয়, দেখো এটার ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি অর্থাৎ দেখার ভিশনটা তার ঝাপসা হয়ে যায়, দুশ্চিন্তা, দ্বিধাগ্রস্ততা, বুক ব্যথা, হ্যাঁ, অনিয়মিত হৃদস্পন্দন, হঠাৎ দুর্বলতা, কথাবার্তা হাঁটাচলায় ভারসাম্যহীনতা, ঘন ঘন শ্বাস নেওয়া, বিভিন্ন রকম জটিলতা কিন্তু তার ভিতরে অ্যারাইজ করবে। এটা যদি স্বাভাবিক মাত্রা চাইতে বেশি ব্যবহৃত হয়ে যায়। টেস্টোস্টেরন, এটি কিন্তু একটি পুরুষের জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় হরমোন, নারীদেরও এটি খুব সামান্য পরিমাণে থাকে। তো এটি যদি কেউ ইনজেকশন বা ট্যাবলেট এগুলোর মাধ্যমে যদি অভাব পূরণের ব্যবস্থা নিতে চায় এবং সেটি যদি খুব বেশি হয়ে যায়, তখন দেখো অতি ব্যবহারে প্রথমত তার দুর্বলতা, নিদ্রালু ভাব, গায়ে ব্যথা, হ্যাঁ, স্কিনে জ্বালা পোড়া ভাব, মনোযোগহীনতা, হাত পায়ের আঙ্গুল ঠান্ডা হয়ে আসা, এরপরে শুক্রাশয় ব্যথা, দ্রুত বা মন্থর হৃদস্পন্দন, হ্যাঁ, রক্তময় মলত্যাগ, মূত্রথলিতে ব্যথা, পিঠের দুপাশে, মাঝখানে ব্যথা, ডায়রিয়া। তাহলে কি হচ্ছে না এগুলোর জন্য? তাহলে হরমোন আমাদের যদি কেউ মানে অতিরিক্ত গ্রহণ করতে চায় ট্যাবলেট ইনজেকশনের মাধ্যমে, সেটা কিন্তু অবশ্যই ডোজ অর্থাৎ অনিয়ন্ত্রিত ভাবে সেটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তখন কিন্তু সেটি আর মেডিসিন না, ওটা ড্রাগ হয়ে যাবে। হ্যাঁ, এস্ট্রোজেন অর্থাৎ নারীদেহের গুরুত্বপূর্ণ হরমোন, এটিও পরিমিতভাবে নারীদেহতে এটি সুস্থ সবল সুদর্শন রাখতে কিন্তু এটি কাজ করে। এখন যদি এটি অপর্যাপ্ত হরমোন হওয়ার কারণে এস্ট্রোজেন বাহী বড়ি ইনজেকশন এগুলো যদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, এতে কি হবে, তার বিভিন্ন রকমের অর্থাৎ তার স্তন দৃঢ় হয়ে যেতে পারে, ঢুলু ঢুলু ভাব এসে যেতে পারে, তারপরে অতিরিক্ত রক্তস্রাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মানসিক ভাবে পরিবর্তন, বমি বমি ভাব, ত্বকে ফুসকুড়ি, মূত্রের রং পরিবর্তন, বিভিন্ন রকম জটিলতা তার ভিতরে দেখা দিতে পারে। তাহলে এগুলো আমাদের ছোটখাটো পরিবর্তনের জন্য আমরা যদি এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম আর খাইলাম, এটি তো আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। ইনসুলিন, এটি সম্পর্কে খুবই জানা আমাদের খুবই দরকার, কারণ অন্য হরমোনগুলো আমরা ব্যবহার খুব বেশি না করলেও ইনসুলিনের ব্যবহার কিন্তু আমরা পারিবারিকভাবেই করে থাকি। হাইপো হয়ে যাওয়ার নাম শুনেছো? হ্যাঁ, হাইপো হয়ে যায়, অর্থাৎ ইনসুলিন যথাযথ মাত্রায় যদি আমরা না নিই, বেশি নিয়ে ফেলি, তখন কিন্তু হাইপো হয়ে যায়। এটাকে বলি আমরা হাইপো হিসেবে চিনি, এটাকে বলে হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া মানে কি, রক্তে যে পরিমাণ মিনিমাম গ্লুকোজ থাকা দরকার সেটির চাইতেও অনেক অনেক বেশি কম হয়ে যায়, মানে এত কমে যায় সে তখন আর স্বাভাবিক থাকতে পারে না। তাহলে ইনসুলিন ডায়াবেটিসের রোগীদেরকে আমরা ইনজেক্টেবল ফর্মে দিব তাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, কিন্তু সেটি যেন অবশ্যই তার কি পরিমাণ লাগবে, ডাক্তাররা কিন্তু বলে দেয় এই পরিমাণ ইনসুলিন নেবেন, এর বেশি হলে কিন্তু ঝামেলা আছে। আবার অনেকে ইনসুলিন নেওয়ার সাথে সাথে কিন্তু দেখবে মিষ্টি, গ্লুকোজ এগুলো খায়, কেন? তার জন্য মিনিমাম একটি গ্লুকোজ তার বডিতে থাকে। এগুলোর প্রভাবে দেখো অবসাদ, ঢুলঢুলু ভাব, মাথা ব্যথা, হ্যাঁ, ক্ষুধা, মনোযোগে ব্যর্থ হওয়া, বমি বমি ভাব, স্নায়ু দুর্বল, ব্যক্তিত্ব পরিবর্তন, হ্যাঁ, দ্রুত হৃদস্পন্দন, ঘুমে ব্যাঘাত, খিঁচুনি, ত্বক ফ্যাকাশি, বিভিন্ন রকমের জটিলতা কিন্তু এই ইনসুলিনের অতিরিক্ত ব্যবহারের ফলে হতে পারে। শেষের দিকে চলে এসেছি, বাড়ির কাজ পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, আজকে অনেক আলোচনা করে ফেলেছি, একটু দীর্ঘায়িত হয়ে গেল। তো বাড়ির কাজ হচ্ছে, দেখো আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, এগুলো থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তাদের নাম একটি কাজ ছকের মাধ্যমে তৈরি করবে। এছাড়াও অনিয়ন্ত্রিত হরমোনের ব্যবহারের যে কুফলগুলো বয়ে আনতে পারে সেটি কিন্তু তোমরা একটা তালিকা তৈরি করবে। শেষের স্লাইড বলবো ধন্যবাদ দিয়ে ছেড়ে দেওয়া। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, হোমওয়ার্কগুলো ঠিক মতো করবে, আর অবশ্যই অবশ্যই নিরাপদে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।